আসসালামু আলাইকুম। আগ্রাবাদ বালিকা বিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা সবাই কেমন আছো? ভালো আছো, সুস্থ আছো নিশ্চয়ই। আমি রহিমা আক্তার, সহকারী শিক্ষক, আগ্রাবাদ বালিকা বিদ্যালয়। আজকে আমাদের পাঠের আলোচ্য বিষয় তথ্য যোগাযোগ প্রযুক্তি, ষষ্ঠ শ্রেণী, অধ্যায় 1। আজকে আমরা পাঠ 6 থেকে 8 নিয়ে আলোচনা করব, অর্থাৎ প্রথম অধ্যায় সম্পূর্ণ শেষ করব। সবাই মনোযোগ দিয়ে ক্লাসটি করবে, তাই সবাই বই খাতা নিয়ে বসে পড়ো। আমার পাঠ 6 তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহার, অর্থাৎ পাঠ 6 তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহারিক কিছু ক্ষেত্র নিয়ে আলোচনা করা হয়েছে। এখানে দেখো, প্রথম ক্ষেত্রটি হচ্ছে প্রচার ও গণমাধ্যম। রেডিও, টেলিভিশন, খবরের কাগজ বা অনলাইন সংবাদ মাধ্যমকে আমরা বলি প্রচার ও গণমাধ্যম। এই বিষয়গুলো আজকাল অনেক উন্নত হয়েছে। পৃথিবীর যে কোনো প্রান্তে যে কোনো খবর শুধু যে মুহূর্তের মধ্যে আমরা পেয়ে যাই তা নয়, তার ভিডিওটি দেখতে পাই। এই ব্যাপারগুলো সম্ভব হয়েছে শুধুমাত্র আইসিটির কারণে। তাহলে প্রচার ও গণমাধ্যম বলতে আমরা কোনগুলোকে বুঝি? রেডিও, টেলিভিশন, খবরের কাগজ বা অনলাইন সংবাদ মাধ্যমকে। এখন আমরা পৃথিবীর যে কোনো প্রান্তের খবর শুধু শুনতে পাই না, তাই ভিডিওটিও সরাসরি দেখতে পাই, এবং সেটা কিসের কল্যাণে? তথ্য যোগাযোগ প্রযুক্তির কল্যাণে। তাহলে প্রচার ও গণমাধ্যমে একটি ব্যবহার আমরা দেখি। দেখো, এখানে একজন সংবাদ পাঠিকা সংবাদ পাঠ করছেন। তাহলে কি পৃথিবীর যে কোনো প্রান্তের খবর, মুহূর্তে যে কোনো খবরের ভিডিওটি আমরা সরাসরি দেখতে পাচ্ছি। এরপর দেখো, আরেকটি ক্ষেত্র নিয়ে আলোচনা করা হয়েছে, প্রকাশনা। আমাদের দেশে স্কুলের ছেলে মেয়েদের সরকার থেকে প্রতি বছর নতুন বই দেওয়া হয়। এই নতুন বইয়ের সংখ্যা প্রায় 35 কোটি। তোমরা সবাই নতুন বই পেয়ে গেছো। সরকার থেকে প্রদত্ত এই নতুন বইয়ের সংখ্যা কত? প্রায় 35 কোটি। এই বিশাল সংখ্যক বই ছাপানো সম্ভব হয় শুধুমাত্র আইসিটি কল্যাণে। আইসিটি ব্যবহার করে শুধু যে নির্ভুল আর আকর্ষণীয় করে বই ছাপানো যায় তাই নয়, বইগুলো ওয়েবসাইটেও রেখে দেওয়া যায়, যেন যে কেউ সেগুলো ডাউনলোড করে নিতে পারে। যেমন এনসিটিবির ওয়েবসাইট www.nctv.gov.bd থেকে সকল পাঠ্যপুস্তকের সফট কপি বা ইবুক ভার্সনও পাওয়া যায়। ধর, তোমার কোনো বই যদি হারিয়ে যায় বা বইয়ে কোনো পৃষ্ঠা যদি ছাপা ভুল থাকে বা ছাপা না থাকে, সেক্ষেত্রে কিন্তু খুব সহজে তুমি এনসিটিভি ওয়েবসাইটে গিয়ে তোমার বইটি ডাউনলোড করে নিতে পারো, কারণ এনসিটিভি ওয়েবসাইটে পাঠ্যপুস্তকের সকল বই সফট কপি বা ইবুক ভার্সন দেওয়া থাকে। আমরা প্রকাশনার ব্যবহার দেখি ছবির মাধ্যমে। দেখো, প্রকাশনা আইসিটি ব্যবহার। এদেশে স্কুলের ছেলে মেয়েদের সরকার থেকে প্রতি বছর নতুন বই প্রদান করে, যা আইসিটির মাধ্যমে ছাপানো হয়। এরপর দেখো, ইবুকগুলা ওয়েবসাইটেও রাখা আছে। এনসিটিভির ওয়েবসাইট অ্যাড্রেস কি? www.nctv.gov.bd। এরপর দেখো, আরেকটি ক্ষেত্র আইসিটি ব্যবহার, ব্যাংক। একটা সময় ছিল যখন একজন মানুষকে টাকা তুলতে তার ব্যাংকের নির্দিষ্ট শাখায় যেতে হতো। এখন আর সেটি করতে হয় না। যেসব ব্যাংক অনলাইন হয়ে গেছে, সে সকল ব্যাংকের হিসাবধারী অ্যাকাউন্ট হোল্ডার যে কোনো শাখায় অর্থ জমা উত্তোলনের সুবিধা পেয়ে থাকে। শুধু তাই নয়, সেখানে এটিএমের পূর্ণরূপ কি? অটোমেটেড টেলার মেশিন আছে। সেখান থেকে
ব্যাংক কার্ড দিয়ে দিন-রাত 24 ঘন্টা যেকোনো সময় টাকা তোলা যায়। ব্যাপারটি আরও সহজ করার জন্য আজকাল মোবাইল টেলিফোন ব্যবহার করেও ব্যাংকিং শুরু হয়ে গেছে। তাহলে তোমাদের জন্য এখানে একটি প্রশ্ন হতে পারে, এটিএম কার্ড দিয়ে আমরা কখন, দিনে কোন সময় টাকা তুলতে পারি? আসলে এটিএম কার্ড দিয়ে টাকা তোলার জন্য কোনো নির্দিষ্ট সময় নেই, দিন-রাত 24 ঘন্টায় যেকোনো সময় যেকোনো মুহূর্তে আমরা টাকা তুলতে পারি। এখন বর্তমানে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমেও কিন্তু টাকা লেনদেন শুরু হয়েছে, যেমন বিকাশ, নগদ, রকেট ইত্যাদির মাধ্যমেও কিন্তু টাকা লেনদেন ব্যাংকিং ব্যবস্থাপনাটা শুরু হয়েছে। এবার এখানে একটি গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন হচ্ছে, এটিএম এর পূর্ণরূপ কি? অটোমেটেড টেলার মেশিন। আমরা একটি ছবির মাধ্যমে দেখি, তাহলে ব্যাপারটা তোমাদের কাছে আরো ক্লিয়ার হবে। দেখো, ব্যাংকিং এর ক্ষেত্রে তথ্য যোগাযোগ প্রযুক্তির ব্যবহার, এই দেখো মোবাইল ফোন ব্যবহার করে ব্যাংকিং শুরু হয়ে গেছে। আর এটিএম মেশিন থেকে দিন-রাত 24 ঘন্টা টাকা তোলা যায়। তারপর আরেকটি ক্ষেত্র, আইসিটি ব্যবহার আরেকটি ক্ষেত্র হচ্ছে শিল্প ও সংস্কৃতি। শিল্প ও সংস্কৃতিতেও আজকাল আইসিটি ব্যাপকভাবে ব্যবহৃত হয়। একসময় 1 সেকেন্ডে কার্টুন ছবি তৈরি করার জন্য 26টি ছবি তৈরি করতে হতো। আইসিটি ব্যবহার করে সেই পরিশ্রম অনেকাংশ কমে গেছে। শুধু তা নয়, অনেক সময় অ্যানিমেশন ছবি এমনভাবে তৈরি হয় যে সেগুলো সত্যি বলে মনে হয়। মানে অ্যানিমেশনের মাধ্যমে ছবিকে এমন রূপ দেওয়া হচ্ছে যেটা আমাদের কাছে সত্যি বলে মনে হয়। যেমন আগে ডাইনোসর কিন্তু বিলুপ্ত হয়ে গেছে, কিন্তু ডাইনোসরের ছবিগুলো আমাদের সামনে এমনভাবে উপস্থাপন করা হচ্ছে যেটা প্রাণীগুলোকে আমাদের সত্যি বলে মনে হয়। আমরা একটা ছবির মাধ্যমে দেখলে তোমরা আরো সুন্দরভাবে বুঝতে পারবে। দেখো, শিল্প সংস্কৃতি ক্ষেত্রে তথ্য যোগাযোগ প্রযুক্তির ব্যবহার, কম্পিউটার দিয়ে এখন বিভিন্ন ডিজাইন তৈরি করা হচ্ছে। আর এখানে তোমরা একটা পাশে কি দেখতে পাচ্ছ, একটা ঘোড়া দৌড়াচ্ছে, আসলে কিন্তু ঘোড়াটা দাঁড়ানো। অ্যানিমেশনের মাধ্যমে এই ঘোড়াটার মুভমেন্টগুলা দেখানো হচ্ছে। তাহলে অ্যানিমেশনের মাধ্যমে খুব সহজেই কিন্তু একটা ছবি এমন রূপ দেওয়া যায় যে ছবিটি মনে হয় যেন জীবন্ত, এর প্রাণ আছে। তারপর দেখো, দৈনন্দিন জীবনে আইসিটি। তোমাদের দৈনন্দিন জীবনে ছাপ ফেলেছে আইসিটি, এরকম কয়েকটি ব্যবহারের কথা বলা হলো, কিন্তু তোমাদের কেউ যেন মনে না করে এর বাহিরেও বুঝি কিছু নেই। এর বাহিরেও আরও অসংখ্য বিষয় রয়েছে। তোমাদের দৈনন্দিন জীবনে সরাসরি ব্যবহার না হলেও দেশের নানা কাজে কিন্তু আইসিটি ব্যবহার হয়ে থাকে। ব্যবসা বাণিজ্যে আইসিটি ব্যবহার হয়। সাধারণত দোকানপাটে যেরকম বেচাকেনা হয়, ইন্টারনেট ব্যবহার করেও সেরকম বেচাকেনা হয় বলে ই-কমার্স নামে একটি নতুন শব্দ তৈরি করা হয়েছে। অতীতে অফিসে কাজে অনেক সময় ব্যয় হতো, এখন আইসিটি ব্যবহার করে অফিসের কাজকর্ম নিয়ন্ত্রণ করা হয়। সাধারণত সেটাকে বলা হয় ই-গভর্নেন্স। পুলিশ বাহিনী অপরাধ ধরার জন্য ব্যাপকভাবে আইসিটি ব্যবহার করে। দেশের প্রতিরক্ষার কাজে সেনাবাহিনীও আইসিটি ব্যবহার করে। কলকারখানা, যানবাহন নিয়ন্ত্রণ, এই বিষয়গুলো আইসিটি ব্যবহার ছাড়া রাতারাতি অচল হয়ে যাবে। তাহলে কি ইন্টারনেটে পণ্য বেচাকেনাকে কি নামে অভিহিত করা হয়? ই-কমার্স। তারপরে ই-গভর্নেন্সটা কি? আইসিটি ব্যবহার করে যখন অফিসে কাজকর্ম নিয়ন্ত্রণ করা হয় তখন সেটাকে বলা হয় ই-গভর্নেন্স। মানে এখন আমাদের শুধু দৈনন্দিন জীবন নয়, একদম সরকারি বলো, কলকারখানা, যানবাহন, সর্বক্ষেত্রে আমরা আইসিটির উপর নির্ভরশীল, এবং আইসিটি ছাড়া, ব্যবহার ছাড়া কিন্তু আমরা পুরা অচল। আমরা রাতারাতি অচল হয়ে পড়ব, একটি দিনও আমরা কল্পনা করতে পারি না এই তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহার ছাড়া। দেখো, এই তথ্য যোগাযোগ প্রযুক্তি কি কি ব্যবহারগুলো আমরা করছি
প্রতিনিয়ত, তার কিছু আমরা ছবির মাধ্যমে দেখি। দেখো ই-কমার্স, ব্যবসা বাণিজ্যে আইসিটি, পণ্য বেচাকেনার ক্ষেত্রে ই-কমার্স ব্যবহার করা হয়। তারপর দেখো অফিসে আইসিটি, অফিসে তথ্য যোগাযোগ প্রযুক্তি আমাদের কাজকে অনেক সহজ এবং স্মার্ট করেছে, মানে অনেক আধুনিক করেছে। তারপর দেখো ইন্টারনেটে পণ্য বেচাকেনার কিছু ওয়েবসাইট, যেমন বিক্রয়.com, OLX.com। তারপর দেখো সিসিটিভি ব্যবহার করে যে কোনো এলাকাকে মনিটর করা যায়। এখানে একটি গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন হতে পারে, সিসিটিভির পূর্ণরূপ কি? সিসিটিভির পূর্ণরূপ হচ্ছে, তোমাদের বইয়ে দেওয়া আছে, ক্লোজড সার্কিট টিভি। তারপর এখন অনলাইনেও পাসপোর্টের জন্য আমরা আবেদন করতে পারি। তারপর দেখো যানবাহনের টিকিট কাটার জন্য এখন আমাদেরকে বিশাল লম্বা লাইনে দাঁড়াতে হয় না। ট্রেনের টিকিট বলো, বিমানের টিকিট বলো, এখন আমরা খুব সহজে ই টিকিটের মাধ্যমে, মানে অনলাইনের মাধ্যমে খুব সহজে সংগ্রহ করতে পারি। এরপরে আসো পাঠ 7 ও 8, তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহার। তথ্য যোগাযোগ প্রযুক্তি আরো কি কি ক্ষেত্রে ব্যবহারগুলো রয়েছে, এটা নিয়ে আমরা এখন আলোচনা করব। দেখো আগের পাঠগুলোতে আমরা তথ্য যোগাযোগ প্রযুক্তি কোথায় কোথায় ব্যবহার করা যায় তার অনেকগুলো উদাহরণ দিয়েছি। শুধু তা নয়, তোমাদের মনে করিয়ে দেওয়া হয়েছে যে এই উদাহরণগুলোই কিন্তু সব উদাহরণ নয়, এগুলা ছাড়াও আরো অনেক উদাহরণ রয়েছে আছে যার কথা বলা হয়নি। এই পাঠে তোমাদের সাথে ভিন্ন একটি বিষয় নিয়ে আলোচনা করা হবে, সেটি হচ্ছে তথ্য যোগাযোগ প্রযুক্তির গুরুত্ব। আগে আমরা ব্যবহার নিয়ে আলোচনা করেছি, এখন আমরা তথ্য যোগাযোগ প্রযুক্তির গুরুত্ব কি সেটা দেখব। আগে পাঠগুলো যারা মন দিয়ে পড়েছো তারা নিশ্চয়ই তথ্য যোগাযোগ প্রযুক্তির গুরুত্বের ব্যাপারটা নিজেরাই অনুমান করে ফেলেছো। যে প্রযুক্তির এতগুলা ব্যবহার রয়েছে সেটা যদি গুরুত্বপূর্ণ না হয় তাহলে কোনটা গুরুত্বপূর্ণ হবে? শুধু যে অনেকগুলা ব্যবহার রয়েছে তা নয়, প্রত্যেকটা ব্যবহারের বেলাতে তথ্য যোগাযোগ প্রযুক্তি কিন্তু পুরো ক্ষেত্রটাকে সম্পূর্ণ নতুন একটা রূপ দিয়ে ফেলতে পারে। সত্যি কথা বলতে কি, পৃথিবীটা এখন এমন এক পর্যায়ে পৌঁছে গেছে, আমরা যদি আমাদের জীবনে কাজকর্মগুলো তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে না করি তাহলে আমরা অনেক পিছিয়ে পড়ব। তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে আমরা আমাদের জীবনটাকে অনেক সহজ করে ফেলতে পারি। আগে যে কাজ করতে দিনের পর দিন লেগে যেত, যে কাজগুলি ছিল নীরস, আনন্দহীন, তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে সে কাজগুলো আমরা চোখে পলকে করে ফেলতে পারি। বাড়তি সময়টুকু আমরা আনন্দে কাটাতে পারি। তাই এই যুগে মানুষ অনেক বেশি কর্মদক্ষ, অনেক কম সময়ে তারা অনেক বেশি কাজ করে ফেলতে পারে। দেখো এখানে তথ্য যোগাযোগ প্রযুক্তির গুরুত্ব বলতে বোঝানো হচ্ছে, আগে আমরা কাজ করতে কি করতে হতো, অনেক সময় লাগতো, অনেক পরিশ্রম হতো, কিন্তু বর্তমানে আমরা খুব সহজেই যে কোনো কাজ করে ফেলতে পারি। যেমন কি হচ্ছে, তুমি কাপড় কাপড় কাচার জন্য বা কাপড় ধোয়ার জন্য তোমাকে এখন ওয়াশিং মেশিনের সাহায্যে তুমি মিনিটেই অনেক কাপড় পরিষ্কার করে ফেলতে পারছো। তাতে কি হচ্ছে, তোমার কাজ করার পরিশ্রমটা কমে যাচ্ছে এবং কাজের আনন্দ বেড়ে যাচ্ছে। তারপর ধরো আগে আমরা মাটির চুলায় রান্না করা হতো, কিন্তু এখন এই প্রযুক্তি ব্যবহারে এই গ্যাসের চুলার মাধ্যমে আমরা খুব সহজে খুব তাড়াতাড়ি রান্নার কাজটা সেরে ফেলতে পারছি। তাহলে কি হচ্ছে, আমার পরিশ্রমও কমে যাচ্ছে, আমার সময়ও বেঁচে যাচ্ছে। মানে এরকম আরো অনেক ব্যবহারের মাধ্যমে তথ্য যোগাযোগ প্রযুক্তি অনেক ব্যবহারের মাধ্যমে আমাদের এই যুগের এই প্রজন্মের মানুষজন কি হচ্ছে, একদিকে তারা কর্মদক্ষ হচ্ছে এবং অন্যদিকে তাদের কি হচ্ছে, সময়টাও বেঁচে যাচ্ছে, সময়টাও তাদের বেঁচে যাচ্ছে এবং তারা অল্প সময়ে অনেক বেশি কাজ করতে পারছেন। যেটা আগে কিন্তু অনেক বেশি পরিশ্রম হতো, সে কাজে কি হচ্ছে, এখন পরিশ্রমও কম হচ্ছে, সময় কম হচ্ছে, মানুষ আরো বেশি কর্মদক্ষ হয়ে যাচ্ছে শুধুমাত্র এই তথ্য যোগাযোগ প্রযুক্তির
কল্যাণে। দেখো পরে পেজে যাও। পরে হচ্ছে তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে আমরা যে শুধুমাত্র আমাদের নিজের জীবনটাকে সহজ করতে পারি তা নয়, আমরা কিন্তু আমাদের দেশটাকেও পাল্টে ফেলতে পারি। একসময় মনে করা হতো তেলের খনি, লোহার খনি বা সোনা রূপার খনি কিংবা বড় বড় কলকারখানা হচ্ছে পৃথিবীর সম্পদ। তাই যে দেশে এগুলা বেশি তারা হচ্ছে সম্পদশালী দেশ। এখন কিন্তু এই ধারণাটা পুরোপুরি পাল্টে গেছে। এখন মনে করা হচ্ছে জ্ঞান হচ্ছে পৃথিবীর সম্পদ। পৃথিবীর সম্পদ কি এখন? জ্ঞান। আর যে দেশে মানুষজন লেখাপড়া শিখে শিক্ষিত, যারা জ্ঞান চর্চা করে, সেই দেশ হচ্ছে সম্পদশালী দেশ। তাহলে সম্পদশালী দেশ এখন কারা? যারা শিক্ষিত, যারা জ্ঞান চর্চা করে, তারাই হচ্ছে সম্পদশালী দেশ। এখন আর সোনার খনি আছে, রূপার খনি আছে, তারাই যে সম্পদশালী দেশ তা নয়। যারা যেসব দেশে মানুষজন বেশি বেশি জ্ঞান চর্চা করে তারাই হচ্ছে সম্পদশালী দেশ। তথ্যের চর্চা আর বিশ্লেষণ থেকে জ্ঞানের জন্ম নেয়। জ্ঞানের জন্ম নেয় কোথা থেকে? তথ্যের চর্চা আর বিশ্লেষণ থেকে। তাই যে দেশ তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে তথ্যকে সংগ্রহ করতে পারে, বিশ্লেষণ করতে পারে, সেই দেশ হচ্ছে পৃথিবীর সম্পদশালী দেশ। তাহলে পৃথিবীর সম্পদশালী দেশ বলতে আমরা কোনগুলোকে বুঝবো? যে দেশ তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে তথ্যকে সংগ্রহ করতে পারে, বিশ্লেষণ করতে পারে। তথ্য যোগাযোগ প্রযুক্তি শেখার দরজা সবার জন্য খোলা। তাই আমরা যত তাড়াতাড়ি এই প্রযুক্তি শিখে নিতে পারবো, তত তাড়াতাড়ি আমরা ডিজিটাল বাংলাদেশ গড়তে পারবো এবং দেশকে সম্পদশালী করে গড়ে তুলতে পারবো। ডিজিটাল বাংলাদেশ বলতে আমরা কি বুঝি? এমন একটি দেশ যেখানে কোনো অভাব থাকবে না, দুঃখ থাকবে না, সবাই স্বাবলম্বী হবে। এমন একটি দেশ গড়ারই স্বপ্ন দেখি। এই দেশ গড়ার স্বপ্ন দেখতে হলে আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে যত তাড়াতাড়ি সম্ভব আমাদের বিভিন্ন প্রযুক্তিগুলো শিখে নিতে হবে। আমাদেরকে আরও কর্মদক্ষ হতে হবে। যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতে হলে আমাদেরকে কর্মদক্ষ হতে হবে। জ্ঞান চর্চা বেশি বেশি করে আমরা নিজেদেরকে সম্পদশালী করতে হবে। দেখো দৈনন্দিন জীবনে আমাদের তথ্য যোগাযোগ প্রযুক্তি কিছু ব্যবহার তোমাদের বইয়ে ছবি দেওয়া আছে, আমি আবার তোমাদেরকে দেখাচ্ছি। দেখো মোবাইল ফোনে যোগাযোগ, ডিজিটাল ক্যামেরা দিয়ে ছবি তোলা। যোগাযোগের জন্য আমাদের কি ব্যবহার করা হচ্ছে? মোবাইল ফোন। ছবি তোলার জন্য আমাদের কোন প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে? ডিজিটাল ক্যামেরা। এগুলো সবগুলাই কিন্তু এক একটা বহু নির্বাচনী প্রশ্ন। ব্যক্তিগত কম্পিউটারে কাজকর্ম, টেলিভিশনে দেশ বিদেশের খবর দেখা, এটিএম থেকে টাকা তোলা, ওয়াশিং মেশিন ব্যবহার করা। টাকা তোলার ক্ষেত্রে ব্যাংকিং কাজকর্ম ক্ষেত্রে কোন প্রযুক্তি? এটিএম মেশিন। মানে এগুলো সবগুলো এক একটা বহু নির্বাচনী প্রশ্ন। এরপরে দেখো মাইক্রোওয়েভ ব্যবহার করে রান্না করা, তারপর ইবুক ব্যবহার করে বই পড়া, সিটি স্ক্যান করে রোগ নির্ণয়, জিপিএস ব্যবহার করে গাড়ি চালানো। গাড়ি চালানোর ক্ষেত্রে কোন প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে? জিপিএস। জিপিএস এর পূর্ণরূপ কি? গ্লোবাল পজিশনিং সিস্টেম। জিপিএস হচ্ছে এমন একটি প্রযুক্তি, জিপিএস নিয়ে আমি আগেও তোমাদেরকে পাঠে আলোচনা করেছিলাম, তারপরে আবার একটু বলছি। জিপিএস হচ্ছে এমন একটি প্রযুক্তি যেটা গাড়িতে লাগানো থাকে এবং কৃত্রিম উপগ্রহের মাধ্যমে আমি যদি কোনো জায়গায় যেতে চাই সেটা আমাকে দিক নির্দেশনা দেখাবে। আমি যদি কোনো জায়গায় পথঘাট না চিনি তাহলে জিপিএস এই প্রযুক্তির মাধ্যমে সেটা আমাকে দিক নির্দেশনা দিবে। মোটামুটি এই আমরা প্রথম অধ্যায় আমরা মোটামুটি শেষ করলাম। তারপরে প্রথম অধ্যায় আমি শুরু থেকেই আবার একটু বলছি। প্রথম অধ্যায় আমাদের পাঠ 1 ছিল তথ্য যোগাযোগ প্রযুক্তির ধারণা। এখানে কিছু ঘটনা ছিল, ঘটনাগুলো আমরা আলোচনা করেছিলাম। তারপরে তথ্য যোগাযোগ প্রযুক্তির ধারণা, কিভাবে কম্পিউটারগুলো আসলো, প্রযুক্তিগত ধারণা। এরপরে দেখো পার্ট 4 তথ্য যোগাযোগ প্রযুক্তির বিভিন্ন ব্যবহার। আমরা এই পুরা প্রথম অধ্যায়টাই হচ্ছে আমাদের তথ্য যোগাযোগ প্রযুক্তি দৈনন্দিন জীবন থেকে শুরু করে সর্বক্ষেত্রে এই তথ্য যোগাযোগ প্রযুক্তি কোন কোন ব্যবহারগুলো কিভাবে ব্যবহার হচ্ছে এবং তথ্য যোগাযোগ প্রযুক্তি ছাড়া আমরা যে অচল, এটাই আমাদেরকে বারবার আলোচনা করা হয়েছে।
এখন তোমরা ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা সবাই ভালোভাবে জানো তোমাদের প্রশ্নটা হবে বহু নির্বাচনী। তাহলে বহু নির্বাচনীতে যদি আমাদের ভালো করতে হয় তাহলে কি করতে হবে? আমাদেরকে রিডিংটা অবশ্যই ভালোভাবে পড়তে হবে। মানে মূল বইয়ে প্রতিটা লাইন আমাদেরকে ভালোভাবে পড়লে কিন্তু আমরা বহু নির্বাচনী খুব সহজে ভালোভাবে উত্তর দিতে পারবো। তো তোমরা মোটামুটি প্রথম অধ্যায়টা ভালোভাবে পড়বে। পড়ার পরে এখানে যে 8টা পার্ট আছে, এই 8টা পার্ট থেকে তোমরা নিজেরাই বেছে বেছে ভালো ভালো কিছু বহু নির্বাচনী প্রশ্ন তৈরি করবে। শুধু প্রশ্ন আর উত্তর লিখবে, অপশন লেখা লাগবে না। যেমন এটিএম এর পূর্ণরূপ কি, অটোমেটিক টেলার মেশিন, জিপিএস কোথায় ব্যবহার করা হয় গাড়িতে, তারপরে সিটি স্ক্যানের মাধ্যমে কি করা হয়, বিভিন্ন ধরনের রোগ নির্ণয় করা হয়। তারপরে প্রশ্ন হতে পারে এনসিটিভির ওয়েবসাইট অ্যাড্রেস কি, প্রতি বছর সরকার প্রায় কত সংখ্যা বই ছাপায়। এই ধরনের এমসিকিউগুলো তোমরা রেডি করবা। সেটা ভাগ হিসাবে, যেমন প্রতিটা পার্ট থেকে 5টা করে বা কেউ 10টা করে, এভাবে করে আমি নির্দিষ্ট করে বলছি না, যে যতটা পারো করে রেডি করবে। রেডি করে যখন স্কুল খুলবে তখন তোমার সংশ্লিষ্ট টিচারকে সেটা দেখাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। যেহেতু করোনা পরিস্থিতি এখন ঊর্ধ্বমুখী, তাই সবাই স্বাস্থ্যবিধি মেনেই চলাফেরা করবে, এই প্রত্যাশায় সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।